কাজী নজরুল ইসলামকে আকৃষ্ট করার ব্যাপারটা, কাজী নজরুল ইসলামকে নিজের মাঝে ধারণ করার ব্যাপারটা, এটির চর্চা যেমন আপনার জীবনে চলেছে তেমনভাবে আপনি কিন্তু গানেও বেশ পারদর্শিতার ছাপ রেখেছেন। গীতি কবি হয়ে উঠলেন কবে থেকে? কাজী নজরুল ইসলামেরই অবদান বলবো, কারণ তাকে নিয়ে যখন আরও ঋদ্ধ হতে শুরু করেছি, মানে তার লেখা গান শুনেছি, এই তার লেখা গান শুনতে 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 মূলত হচ্ছে গানের প্রতি একটা আগ্রহ তৈরি হয় যে আমিও গান লিখব এবং সব রকমের গান লিখব। সৃষ্টিকর্তার ইশারায় হয়তো বা সেটি সম্ভব হয়েছে। আমি সব রকমের গানই লিখছি, ইসলামিক গান, শ্যামা সঙ্গীত, কীর্তন, তারপর এই আগমনী গান, দুর্গাপূজার গান এবং আধুনিক অন্যান্য প্রকৃতি পর্যায়ের গান তো আছেই। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গীতিকার ও লেখক রাজিবুল হাসানের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে বলছিলাম যে নানান দিকে আপনার বিচরণ আছে, তবে কলমের সাথেই সখ্যতা বলা যায় সব থেকে বেশি। বেশি। কলমে আপনার গান ফুটে তুলতে পারছেন, সেই কলমে কবিতা বোধহয় লিখছেন, এবং আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আপনার গবেষণার কাজটাও নিয়মিত চলছে। এই সব কিছুর বাইরে আর কি কি ব্যস্ততা আছে? এর বাইরে আসলে আমি একটি প্রাইভেট সার্ভিস করি, একটা গার্মেন্টসে আছি, ফকির অ্যাপারেলস লিমিটেড। এটি মানে তৈরি পোশাক কারখানা, মানে এক্সপোর্ট তৈরি পোশাক কারখানা। তো সেখানে কাজ করছি। আর আমার মূলত এই সাহিত্য সংস্কৃতির মধ্যেই বেশি থাকা হয় চাকরির পাশাপাশি। কাজী নজরুল ইসলাম তো আমাকে সবসময় একটা বলয়ের মধ্যে রেখেছেন। আমি খুব মানে এনজয় করি তাকে নিয়ে পড়াশোনা করতে এবং তার সৃষ্টিকর্মের ভেতর থেকে তাকে অনুসন্ধান করবার জন্য। এই যে অনুসন্ধানের চেষ্টা কাজী নজরুল ইসলামের প্রতি বিশেষভাবে জেগেছে, এটি কেন হয়েছে? একদম ছোটবেলা থেকেই এটা মানে আমরা যারা 90-এর দশকে বুঝতে শিখেছি, তারা কাজী নজরুল ইসলামের যে একটি ছোট্ট গল্প ছিল দুখু মিয়া, মূলত সেই দুখু মিয়া গল্পটি পড়েই আমার কাজী নজরুল ইসলামের প্রতি একটি মানে অন্যরকম আগ্রহ তৈরি হয়, অনুপ্রেরণা তৈরি হয়, এবং মূলত তখন থেকেই কাজী নজরুল ইসলামকে নিয়ে আমার মানে অনুসন্ধান করবার মানে ব্যাকুল পিপাসা জাগে। তো সেই তখন থেকে শুরু করে এখনো অবধি আছি। কত সালে প্রথম এই ব্যাপারটা আপনাকে নাড়া দিয়েছিল বলে আপনার মনে হয়? আপনি কোন ক্লাসে বা তখন কি এইটা করতেন? আমি তখন সম্ভবত ক্লাস 4 কি 5-এ পড়ি, মানে তখন কেবল কেবল বুঝতে শিখি। এবং সেই গল্পটি যখন পড়ি যে কাজী নজরুল ইসলাম মানে আসানসোলের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং ওই গল্পে চুরুলিয়া সম্পর্কে সুন্দর একটা মানে চিত্র ফুটে উঠেছিল, দুখু মিয়া কীভাবে বেড়ে উঠেছে, এই জিনিসগুলো আমাকে খুব আকৃষ্ট করেছিল সে সময়। কাজী নজরুল ইসলামকে আকৃষ্ট করার ব্যাপারটা, কাজী নজরুল ইসলামকে নিজের মাঝে ধারণ করার ব্যাপারটা, এটির চর্চা যেমন আপনার জীবনে চলেছে তেমনভাবে আপনি কিন্তু গানেও বেশ পারদর্শিতার ছাপ রেখেছেন। গীতি কবি হয়ে উঠলেন কবে থেকে? কাজী নজরুল ইসলামেরই অবদান বলবো, কারণ তাকে নিয়ে যখন আরও ঋদ্ধ হতে শুরু করেছি, মানে তার লেখা গান শুনেছি, এই তার লেখা গান শুনতে 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 মূলত হচ্ছে গানের প্রতি একটা আগ্রহ তৈরি হয় যে আমিও গান লিখব এবং সব রকমের গান লিখব। সৃষ্টিকর্তার ইশারায় হয়তো বা সেটি সম্ভব হয়েছে। আমি সব রকমের গানই লিখছি, ইসলামিক গান, শ্যামা সঙ্গীত, কীর্তন, তারপর এই আগমনী গান, দুর্গাপূজার গান এবং আধুনিক অন্যান্য প্রকৃতি পর্যায়ের গান তো আছেই। এই যে গান লিখছেন, এই গানগুলো কিন্তু নানান প্ল্যাটফর্মে আসলে স্বীকৃতও হয়েছে। আপনার লেখা গান অনেক শিল্পী গেয়েছে, এবং আমি যতটুকু জানি আপনার সিনেমার গানও লেখার সুযোগ হয়েছে। হ্যাঁ, টুকটাক লিখেছি, কিন্তু এখনও মানে ওইভাবে সেগুলো মানে প্রকাশে আসেনি, কিন্তু আমি লিখে যাচ্ছি। যখন গান লিখেন তখন কি কখনো মনে হয় যে এই গানটা অমুক শিল্পীর কণ্ঠে গেলে খুব ভালো হতো? এটা একটা ভাবনা তো থাকেই, কারণ হচ্ছে মানে সেই শিল্পীর বেজটা থাকে, যেমন যারা ক্লাসিক্যাল বেজ শিল্পী বা কাজী নজরুল ইসলামের গান করেন তাদের জন্য একটু ভারী গান লিখতে হয়, কথাগুলো একটু ভারী হতে হয়, এবং যারা সুর করেন সেই সুরটাও একটু ভারী হতে হয়। আর এমনি আধুনিক গান অ্যাজ ইট ইজ যেরকম লেখা সেরকমই লেখা হয়। গান লিখছেন, গানগুলো নিশ্চয়ই রেকর্ডও হচ্ছে, অনেক শিল্পীর কণ্ঠে যাচ্ছে। কাদের সাথে কাজ করা হয়েছে এখন পর্যন্ত? আমার গানগুলো গেয়েছেন আমাদের বাংলাদেশের বেশ প্রথিতযশা শিল্পীরাই গেয়েছেন। তার মধ্যে
শ্রদ্ধেয় ইয়াসমিন মোস্তারি আপু আমার গান গেয়েছেন, তারপর রাহাতারা গীতি আপু গেয়েছেন, ডক্টর প্রিয়াঙ্কা গ্রুপ, পিজন মিস্ত্রি, হাসান মাহমুদুল হাসান, আরও যারা আছেন অনেকেই গিয়েছেন, শাহিন ইসবি গিয়েছেন, সাইফুল ইসলাম গিয়েছেন। চাকরি করার পরে নিজের জন্য কিভাবে সময় বের করেন? মানুষ তো শখের বশে দু একটা করে হয়তো বা গান লিখে ফেলছে বা কবিতা লিখে ফেলছে, বা শখের বশে অনেকে দু একটি বইও লিখে ফেলে, কিন্তু এর ধারাবাহিকতা বজায় রাখাটা খুব কঠিন বিষয়। আপনি এটা কিভাবে সম্ভব করছেন? পরিবারের একটি সাপোর্ট, বিশেষ করে আমার স্ত্রী আমাকে মানে খুব উৎসাহিত করে এবং সাপোর্ট দেয়। বিশেষ করে আমি অফিস থেকে ফেরার পরে আমি একটা নির্দিষ্ট সময় জুড়েই আমি এই কাজগুলো করি, আমার বই লেখা, গান লেখা, কবিতা লেখা, যেটাই করি না কেন, এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে অনুসন্ধানের কাজগুলো আমি ওই সময়টাতেই করি। বিশেষ করে রাতের সময়টা ওই 3-4 ঘন্টা ধরে আমি এগুলো করি আর কি। বিশেষ করে আমার কাজী নজরুল ইসলামকে নিয়ে পর্যন্ত দুটো বই বেরিয়েছে। গত বইমেলায় একটা বেরিয়েছে নজরুলের কবিতা ও গানে পৌরাণিক ব্যঞ্জনা একটি বই, আরেকটি বই বেরিয়েছে নজরুল স্মৃতির ধন্য কলকাতা এবং ডিএম লাইব্রেরি। আমার কাজী নজরুল ইসলামকে গবেষণামূলক এই দুটো বই আমার বেরিয়েছে এ পর্যন্ত। দুটো বইয়ের কথা বললেন, যার মধ্যে প্রথমটি ছিল যে কাজী নজরুল ইসলামের কবিতা এবং গানে পৌরাণিক ব্যঞ্জনা। ব্যঞ্জনার ব্যাপারটা আলাদা করে একরকমভাবে আমরা দেখি, পৌরাণিক ব্যাপারটাকে আলাদাভাবে দেখি। পৌরাণিক ব্যঞ্জনার ব্যাপারটা আসলে কাজী নজরুল ইসলামের গীতি কিংবা কবিতায় কিভাবে এসেছে? এখানে মূলত হচ্ছে কাজী নজরুল ইসলামকে তো আমি সবসময় বলি উনি একজন বিস্ময়, এবং মানে আমার জানা মতে এত মানে বড় মাপের দার্শনিক খুব এবং কমই ভার্সেটাইল পড়েছি। ব্যাপারটা তার ভার্সেটাইল, মধ্যে ছিল। হ্যাঁ, ভার্সেটাইল একটা ব্যাপার ছিল, এবং উনি যেই পৌরাণিক শব্দের ব্যবহারগুলো মানে যতটা সার্থকভাবে বাংলা সাহিত্যে ব্যবহার করেছেন, এটি শুধু মানে বাংলা সাহিত্য নয়, এটা পুরা বিশ্ব সাহিত্যে বিরল ব্যাপারটি। এখানে শুধু পৌরাণিক তো হিন্দু পুরাণ থেকে তিনি নিয়েছেন, পারস্যের থেকে নিয়েছেন, মিশর থেকে নিয়েছেন, ইরানি বিভিন্ন মানে পৌরাণিক যে ব্যাপারগুলো রয়েছে গ্রিক মিথোলজি থেকে নিয়েছেন। যে গ্রিক মিথোলজির কথা বলছিলেন, আরও অন্যান্য দেশের কথাও আপনি বলছিলেন, কিন্তু আমরা জানি যে কাজী নজরুল ইসলামের শিক্ষাগত জায়গাটাই অনেক বড় একটা গ্যাপ ছিল। তিনি আসলে অনেক বেশি উচ্চশিক্ষার দিকে যাবেন সেটা তো দূরের কথা, তিনি সাধারণ শিক্ষাটাও প্রপারলি আসলে পাননি। তার ওই জায়গাটা থেকে তিনি এতদূর পর্যন্ত ভাবলেন কিভাবে, তার বিস্তৃতিটা কিভাবে নিয়ে আসলেন এতদূর পর্যন্ত? কাজী নজরুল ইসলাম তার একটি লেখায় লিখেছেন যে আমার কবিতা এবং গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। এই যে অভিজ্ঞতা, ছোটবেলা থেকেই ওনার যেই মানে স্ট্রাগল, উনি যেভাবে স্ট্রাগল করে এসেছেন ছোটবেলা থেকেই, মূলত এই এই স্ট্রাগলগুলো এবং সেই সময় যে ঔপনিবেশিক ব্রিটিশদের একটি মানে দখল ছিল মানে সমগ্র ভারতবর্ষের প্রতি, এই বিষয়গুলো তাকে প্রচণ্ড রকম ভাবিয়ে তুলেছে। পাশাপাশি উনি যখন তার সৈনিক জীবন শুরু করেন, তিনি যখন করাচিতে যান, সেই সময় সে আশেপাশের অঞ্চলগুলো সম্পর্কে ফার্সি, উর্দু আর হিন্দি তো রয়েছেই, এবং আরও বিভিন্ন ভাষা সম্পর্কে তার একটা ভালো দখল হয়। সেই থেকে তো আছে, এবং ওনার পড়াশোনার গভীরতাটা অনেক বেশি। আমরা যখন কাজ করতে যাই, তাকে নিয়ে কোনো গবেষণামূলক কাজ করতে যাই, তখন বুঝতে পারি যে আসলে মানে তিনি কতটুকু পড়াশোনা করেছেন। এই পৌরাণিক ব্যঞ্জনার ভেতরে উনি যে কথাগুলো ব্যবহার করেছেন, যে বিভিন্ন মানে পুরাণের ইয়ের থেকে, আমরা একটি গানের কথা যদি বলি যে চিরদিন কাহারও সমান নাহি যায়, খুবই পরিচিত এবং ফেমাস একটি গান। এই গানের ভিতরে উনি যে মানে পৌরাণিক শব্দগুলো তিনি ব্যবহার করেছেন একদম স্টেপ বাই স্টেপ। প্রথমত উনি মহাভারত দিয়ে শুরু করেছেন, মাঝখানে উনি রামায়ণের কথা বলেছেন, শেষ করেছেন হচ্ছে পৌরাণিক কাহিনী দিয়ে। এই যে এত চমৎকারভাবে এই মানে পৌরাণিক ব্যাখ্যাগুলো, মানে কার কিভাবে পতন হয়েছে, এত তারা শক্তিশালী প্রভাবশালী থাকার পরেও যে তাদের পতন হয়েছে, এবং তাদের যে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা তাদের বিভিন্ন কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ওই গানের ভিতরে চমৎকারভাবে এগুলো
তুলে এনেছেন। সেখানে রাবণের কথা এসছে, সেখানে দ্রৌপদীর কথা এসছে, সেখানে শ্রীরামের কথা এসছে, হরিশ্চন্দ্রের কথা এসছে। তারা তো এক সময় মানে সেই সময় রাজত্ব করার মতো মানুষ ছিলেন। তো এই যে ব্যাপারগুলো, এবং আসলে ওই যে তার যেই অভিজ্ঞতা, যে আমার কবিতা এবং গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে হতে জন্ম নিয়েছে, এরকম মানে প্রত্যেকটা অধ্যায় তার জীবনের, মানে কথা বলতে গেলে দীর্ঘ সময় কথা বলা যায়। তাকে ঘিরে আরেকটি বই যেটি আপনি লিখেছেন, সেখানটা কলকাতা এবং ডিএল লাইব্রেরি সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা পেয়েছি, সেটি সম্পর্কে যদি একটু বলতেন। ডিএম লাইব্রেরি এবং মানে নজরুল স্মৃতি ধন্য কলকাতা এবং ডিএম লাইব্রেরি, এই বইটি হচ্ছে মূলত কাজী নজরুল ইসলাম যে মানে সে সময় কলকাতা, শুধু কলকাতা শহরে কেমন ছিলেন, কোথায় কোথায় ছিলেন, এবং মানে কোথায় তার কি ধরনের রচনাগুলো তিনি করেছেন, জাস্ট ওই জিনিসগুলোকে নিয়ে এই বইটি। এবং ডিএম লাইব্রেরি বলতে, ডিএম লাইব্রেরিতে একটি সময় কাজী নজরুল ইসলামের সমস্ত বইগুলোই ডিএম লাইব্রেরি প্রকাশ করেছে। সেই ডিএম লাইব্রেরির সাথে কাজী নজরুল ইসলামের যেই মানে সম্পৃক্ততা, বা কিভাবে তিনি ডিএম লাইব্রেরিতে এলেন, ডিএম লাইব্রেরি যে গোপাল দাস মজুমদার সে সময় ডিএম লাইব্রেরির যে মালিক ছিলেন, তার সাথে কিভাবে তার সখ্যতা হলো, এই সমস্ত বিষয়গুলো নিয়েই মূলত ওই বইতে কথা বলা হয়েছে। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা যতই জানি ততই যেন আমাদের অজানার বাঁধটা ভেঙে যায়, এবং আমরা ধীরে ধীরে কোনো না কোনোভাবে আসলে শিল্পের জগতে, সংস্কৃতির জগতে নতুন করে ডুব দিতে শিখি। আপনার সাথে কথা বলতে খুবই ভালো লাগছিল, এবং পরপর দুটো বইয়ের কথা আমরা শুনছিলাম। সামনে আর কোনো বই আসছে কিনা? কাজী নজরুল ইসলামকে নিয়ে আরও লিখছি, কাজ করছি। আর একটি বই, এটা সম্ভবত আগামী বইমেলায় প্রকাশিত হবে। তো এইখানে আমি এই বই নিয়ে আরেকটু ছোট্ট করে বলি, যেহেতু মানে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকের কথা বলা হলো, তার যে ইসলামের ঐতিহ্যগুলোকে যে তিনি তার মানে সাহিত্যে এত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। উনি তার একটি গানে লিখেছেন যে খায়বর জয়ী আলী হায়দার, জাগো জাগো আরবার। তো এই যে খায়বর জয়ী আলী হায়দার, এখানে কিন্তু আমাদের মুসলিমদের যে আলী রাদি আল্লাহ তাআলা আনহু, মানে মূলত ওনার কথা বলা হয়েছে। এবং ওইখানে যে খায়বরের যুদ্ধ হয়েছিল, ওই পুরো গানটাই খায়বরের যুদ্ধের যেই মানে হিস্ট্রিটা আছে, যে ইতিহাসটা আছে, ঐতিহ্য আছে, কেন খায়বরের যুদ্ধ হয়েছিল, কি কারণে ইহুদিরা মুসলিমদের উপর মানে মুসলিমদের সম্পদ বা তাদের ইগুলো দখল করতে চেয়েছিলেন, মানে ওই গানের সম্পূর্ণটা, এটা তো শুধু মানে ছোট করে বলা, এরকম বিস্তর, যেমন হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে আমরা হায়। সবাই জানি। হ্যাঁ, তো এই যে এই এই কথাগুলো, এবং এই যে এই পৌরাণিক এবং ইসলামের ঐতিহ্য যে বিষয়গুলো আছে, সেগুলোকেই এই বইটিতে সুন্দর করে তুলে আনবার চেষ্টা করেছি, মানে বিশ্লেষণ সহ। খুবই চমৎকার করে বলছিলেন। ঠিক একইভাবে যেমনটা কাজী নজরুল ইসলাম লিখে গেছেন, তার সৃষ্টিকর্মের প্রতি তার যে দারুণ একটা ভক্তি, সেটা তার কলমে উঠে এসেছে, এবং সেই লেখাগুলো পড়তে পড়তে কোনো না কোনোভাবে আপনার মতো সৃষ্টিশীল মানুষরাও তাকে নিয়ে দারুণ কিছু সৃষ্টি করে ফেলছে। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আজকের আয়োজনে এসেছেন, আমাদের খুব ভালো লাগছে। একটু জানতে চাই যে গীতিকার হিসেবে এবং লেখক হিসেবে আপনার এই পথ চলায় সামনে নিজেকে কোথায় দেখতে চান? আমি ছোটবেলা থেকেই খুব এমলেস একজন মানুষ। আমি মূলত কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজ করতে চাই। আমি সব সময় বলি যে কাজী নজরুল ইসলাম আমার অনুভূতির এক অসীম পিপাসার নাম। আমি কাজী নজরুল ইসলামকে ছাড়া মানে মনে হয় যে কিছু ভাবতেই পারি না, এরকমটা। তো আমি কাজ করে যাব, এবং আমি কোথায় পৌঁছবো ঠিক সেটা না, আমি চেষ্টা করব কাজী নজরুল ইসলামের যেই এই সৃষ্টিকর্মগুলো, সেইখান থেকে মানে তিনি যে কথাগুলো মানে আমাদের জন্য লিখে রেখে গেছেন, সেগুলোকে যেন আমি সব মানুষের মাঝে পৌঁছে দিতে পারি। আর গীতিকার হিসেবে চাইবো আমাদের এত সুন্দর একটি দেশ এবং এত সমৃদ্ধ একটি ভাষা আছে আমাদের, এই ভাষা এবং এই দেশ সব কিছু মিলিয়ে মানে খুব চমৎকার চমৎকার কিছু গান যেন আমি উপহার দিতে পারি। সম্প্রতি বাংলাদেশ বেতার আমাকে গীতিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এটি আমার জন্য একটি অনেক বড় অনুপ্রেরণার ব্যাপার। অভিনন্দন আপনাকে। থ্যাংক ইউ। তো এই আমার প্রত্যাশা আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনকে আজকের চমৎকার এই আয়োজনে আমাকে আমন্ত্রণ করবার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, আবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632-030-4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। ক্যানাডিয়ান লেখক রবার্ট পলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কর্মক্ষেত্রে সাফল্যের স্বর্ণসূত্র হচ্ছে বসের কৌতুক সবসময় হাসির, এটা মেনে নেওয়া। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ 8 দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।